স্বর্ণের দাম বেড়েছে 53%। জুয়েলার্স অ্যাসোসিয়েশন তারা বলছে তেজাবি সোনার দাম বাড়ছে দেশের মধ্যে, সেই কারণে সোনার দাম বাড়াতে হচ্ছে। শুধুমাত্র দেশে সোনার দাম বাড়ছে না, আন্তর্জাতিকভাবে আসলে সোনার দাম ব্যাপকভাবে বেড়েছে। ভূ রাজনৈতিক যে আসলে ঘটনাবলী যা কিছু ঘটছে সেটা একটা কারণ, কিন্তু এর সাথে আরও অনেক কারণ আছে। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে চীনের উপরে নতুন করে 100% আবার ট্যারিফ আরোপ করা হতে পারে আর কি। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বাংলাদেশে স্বর্ণের বাজার নিয়ে বেশ উত্তাপ চলছে। স্বর্ণের দাম হু হু করে বাড়ছে, এটাই বলা যায়। তো কেন এই স্বর্ণের দাম বৃদ্ধির সাথে কোথাকার কি সম্পর্কগুলো আপনি দেখতে পাচ্ছেন, যদি আমাদের একটু বলেন। বলা হচ্ছে যে বাংলাদেশে তেজাবি সোনার কথা বলা হচ্ছে, যারা দামটা বাড়ায়, জুয়েলার্স অ্যাসোসিয়েশন তারা বলছে তেজাবি সোনার দাম বাড়ছে দেশের মধ্যে, সেই কারণে সোনার দাম বাড়াতে হচ্ছে বাংলাদেশে, দেশের মধ্যে। ভরি 2 লাখ টাকা ছাড়িয়ে গেছে এবং এটা রেকর্ড পরিমাণ। এত দাম সোনার এটা কেউ কখনো দেখেনি। এখন এটা তারা দেশীয় বাজারের কথা বলছে, কিন্তু আসলে শুধুমাত্র দেশে সোনার দাম বাড়ছে না, আন্তর্জাতিকভাবে আসলে সোনার দাম ব্যাপকভাবে বেড়েছে। গত এক সপ্তাহে ইনফ্যাক্ট 2বারই প্রতি আউন্স $4,000 ছাড়িয়েছে। তারপরে অবশ্য একটু কমেছিল, $4,000 ছাড়িয়ে তারপরে একটু কমেছে, কিন্তু $4,000 এটা ধারণার বাইরে ছিল অনেকেরই। যারা অ্যানালিস্ট আছেন, সোনার গোল্ড এই ট্রেড নিয়ে যারা কাজ করেন অ্যানালিস্ট, তাদের আসলে চিন্তার বাইরে ছিল যে এতটা দাম বাড়বে। শুধুমাত্র 2025 সালে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে 53%, শুধুমাত্র 2025 সালে। এবং সেপ্টেম্বরে ইনফ্যাক্ট সোনার দাম বেড়েছে 12%, 12% দাম বেড়েছে। ব্যাপকভাবে আসলে দাম বাড়ছে। সো এটা শুধুমাত্র বাংলাদেশের কোনো আসলে ট্রেন্ড না, এটা সারা বিশ্বের একটা ট্রেন্ড, এবং বিশ্বের কোনো জায়গা নেই যেখানে আসলে সোনার দামটা বাড়ছে না। ইন্টারেস্টিং বিষয়, কারণ কেন আসলে এতটা বাড়ছে সেটা মূলত যে দুটো কারণকে দায়ী করা হচ্ছে শুরুতে। সেটা একটা হলো জিওপলিটিক্যাল একটা কারণ, ভূ রাজনৈতিক যে আসলে ঘটনাবলী যা কিছু ঘটছে সেটা একটা কারণ, আর তার সাথে সম্পর্কিত যে অর্থনৈতিক ঝুঁকি সেটা হলো আরেকটা কারণ। এই দুটো মূল কারণ আসলে এইটাকে বলা হচ্ছে যে এই দুটো কারণে এটা বাড়ছে, কিন্তু এর সাথে আরও অনেক কারণ আছে। সেই কারণগুলোকে যদি আমরা দেখি, তাতে মূলত একটা কারণ হিসাবে দেখা হচ্ছে সেটা হলো ট্রাম্পের, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ দিচ্ছেন সারা বিশ্বে, সেটা একটা কারণ। যেমন সর্বশেষ দফায় যখন গোল্ড প্রতি আউন্স $4,000 ছাড়িয়ে গেল, এটাকে কারণ হিসাবে দেখা হচ্ছে যে চীনের উপরে যে নতুন করে একটা হুমকি দেওয়া হয়েছে যে ট্যারিফ আরোপ করা হবে, শুল্ক আরোপ করা হবে। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে চীনের উপরে নতুন করে 100% আবার ট্যারিফ আরোপ করা হতে পারে আর কি, এর একটা হুমকি দিয়েছেন। এবং এই যে একটা আবার বাণিজ্য যুদ্ধ শুরু করার যে একটা হুমকি ট্রাম্পের, এটার ফলে আবার সোনার দাম বেড়েছে। সর্বশেষ দফার মূল কারণ হিসাবে দেখা হচ্ছে এটা কেন আসলে এটা হয় আর কি। এর একটা কারণ হলো যে অনেকেই মনে করেন যে যদি শুল্ক যুদ্ধ আবার শুরু হয়, বা যদি চীনের উপরে শুল্ক বাড়ানো হয়, তাহলে পরে ডলারের দাম কমবে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে প্রধান যে অন্যান্য প্রতিদ্বন্দ্বী যে কারেন্সিগুলো, যেমন পাউন্ড বলেন অথবা ইউরো বলেন, ডলার ইন্ডেক্স আছে, সেখানে কিন্তু তার পতন মোটামুটি প্রতিনিয়তই 1 থেকে 1.5% মতো হচ্ছে। হ্যাঁ, ডলারের দাম অনেকটা কমছে, এবং এই যে ডলারের দাম যখন কমে, তখন আগে যেমন ডলারে বিনিয়োগ করতো যারা বিনিয়োগকারী আছেন, সেফ হেভেন বলে যে জিনিসটা আছে, একটা কনসেপ্ট আছে যে কোথায় আসলে নিরাপদে বিনিয়োগ করা যায়। তো ডলারে অনেকে বিনিয়োগ করতেন, কারণ ডলারে বিনিয়োগ করলে পরে সেখানে উচ্চ হারে সুদ পাওয়া যেত। এখন সেই সুদটা আসলে পাওয়া যাচ্ছে না, সেটা একটা বিষয়। এবং এর সাথে বোধহয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড সুদের হার কমানোর একটা ঘোষণাও দিয়েছে। সেটাও সেটা আছে, কিন্তু যেহেতু ডলার দুর্বল হবে চীনের সাথে যদি বাণিজ্য যুদ্ধ শুরু হয়, সেই একটা কারণে অনেকে এখন এটা মনে করছেন যে ঠিক আছে, আর ডলারে বিনিয়োগ না করে আমরা গোল্ডে বিনিয়োগ করি। এটা হলো একটা কারণ। আপনি যেটা বলছেন সেটা হলো যে সুদের হারের ব্যাপারটা।
এইটা বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে যে চলতি মাসে ফেড মানে আমেরিকান কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ তারা সুদের হার কমাবে। হ্যাঁ, এবং আবার ধারণা করা হচ্ছে যে ডিসেম্বরেও আরেকবার কমানো হবে। সো এই চলতি বছরেই অন্ততপক্ষে দুবার 0.25% পয়েন্ট হিসাবে এটা কমানো হতে পারে, এরকম একটা স্পেকুলেশন আছে। এটা একটা এক্সপেকটেশনও বলতে পারেন, মার্কেট এক্সপেকটেশন। কি হয় আসলে যখন যখন সুদের হার কমে তখন যেটা হয় যে বরোয়িং কস্ট সেটা আসলে কমে যায়। বরোয়িং কস্ট জমা, হ্যাঁ, ঋণ নেওয়ার যে খরচ, বরোয়িং কস্ট যদি কমে তাহলে আবার ডলারের দাম আবার ফার্দার কমে। সো ডলারের যে তেজি ভাব আর সেটা থাকে না। তো ডলারের যদি তেজি ভাব না থাকে তাহলে কেন আসলে মানুষ ওখানে বিনিয়োগ করবে? যারা বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারীর কথা আমি, যারা এই বুলিয়ানে যারা বিনিয়োগ করে, সো তারা আসলে সবাই এখন যাচ্ছে হলো সোনার দিকে। কারণ ওই যে বললাম সেফ হেভেন বলে যে একটা ব্যাপার আছে, নিরাপদ বিনিয়োগের রাস্তা বা ক্ষেত্র, সেইখানে সবাই যাচ্ছে। এটা তো আপনি সাধারণ বিনিয়োগকারীদের কথা বলছেন, কিন্তু আমরা নিউজ করতে গিয়ে যেটা দেখছি যে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকও তাদের স্বর্ণের মজুদ বাড়াচ্ছে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকগুলো কি শঙ্কিত যে ডলার আগামীতে আরও দুর্বল হবে? অবশ্যই এটার যেমন একটা হলো যে ডলার দুর্বল হওয়ার একটা বিষয় আছে, অন্য আরেকটা হলো জিওপলিটিক্যাল ইস্যু আছে। সেটা হলো যে আসলে এই রিজার্ভটা যে রাখা হয়, এই গোল্ড রিজার্ভ যারা কেন্দ্রীয় ব্যাংক যারা রাখে, এটা বেশিরভাগই রাখে হলো আসলে বিদেশে। একটা বড় অংশ থাকে হলো ব্যাংক অফ ইংল্যান্ডে, ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক। একটা বড় অংশ থাকে হলো নিউ ইয়র্কে। ফেডারেল রিজার্ভের সাথে অনেকে আসলে ডলারটা গোল্ড রাখে। এখন আপনি হয়তো জানেন যে রাশিয়ার সাথে যখন আসলে টেনশন শুরু হলো পশ্চিমা বিশ্বের ইউক্রেন যুদ্ধের জেরে, তখন রাশিয়ার অনেক সম্পদ কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, জব্দ করা হয়েছে, এবং এর একটা বড় অংশ ছিল গোল্ডে। তো সবাই এখন ভয় পাচ্ছেন, যদি আফগানিস্তানের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছে। হ্যাঁ, যদি এই গোল্ড বাজেয়াপ্ত করা হয়, কারণ যেহেতু এটা ওদেশে আছে, তাহলে পরে তো ওই সম্পদটা হারাবে। তো এই কারণে অনেকেই আসলে গোল্ড রিজার্ভ, যেটা জানা যায় যে ভারতের যেমন অনেক একটা বড় গোল্ড রিজার্ভ, এটা ব্যাংক অফ ইংল্যান্ডে ছিল, তারা এটা প্লেনে করে স্পেশাল গার্ড দিয়ে এটা ভারতে তারা নিয়ে এসেছে। এটা অনেক দেশ করছে। আবার এটাও করছে যে জিওপলিটিক্যাল এই কারণে তখন অনেক দেশ মনে করছে যে আর গোল্ড ডলারে আর রিজার্ভ রাখাটা ঠিক না, অনেকে এই রাখতে চাইছেন না, তারাও গোল্ডে যাচ্ছে। যেমন চায়না, চীন, রাশিয়া, এই দুটো দেশ এবং ভারত একই সাথে, তারা এখন অনেকেই গোল্ডে এখন রিজার্ভ রাখার চেষ্টা করছে, কারণ ওই রিস্কটা আসলে একটু তারা মিনিমাইজ করতে চায়, রিস্ক একটু কমাতে চায়। আমি যেটা একটা হিসাব দেখেছি যে 2025 সালে কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রায় 1000 টন সোনা কিনেছে, গোল্ড তারা কিনেছে এখন পর্যন্ত 1000 টন। এবং এইটা একটা সিগন্যাল দিচ্ছে যে আসলে কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের যে রিজার্ভ বা তাদের যে সম্পদ, এইটা তারা গোল্ড থেকে, স্বর্ণ থেকে, মানে তারা এখন স্বর্ণের দিকে যাচ্ছে, ডলারটা বাদ দিয়ে তারা স্বর্ণের দিকে যাচ্ছে। এবং আরেকটা বিষয় আছে, সেটা হলো যে দাম বাড়ার আরেকটা কারণ যেটা বলা হচ্ছে সেটা হলো যে ইনফ্লেশন আসলে, বা মূল্যস্ফীতি। হ্যাঁ, আমেরিকায় মূল্যস্ফীতি আসলে কমছে না, এখন তো বরঞ্চ আরও বাড়ার কথা, কারণ ট্রাম্প যে ট্যারিফ আরোপ করেছে, তার দেশে যে সমস্ত পণ্য আমদানির ক্ষেত্রে অতিরিক্ত যে শুল্ক এখানে যুক্ত হবে, তাতে করে তো তার দেশে নিশ্চয়ই জিনিসপত্রের দাম বেড়ে যাবে। হ্যাঁ, এবং সেটা একটা কারণ দেখা হচ্ছে যে ইনফ্লেশন কমানোর জন্য যে চেষ্টাটা আসলে করা হচ্ছিল, সুদের হার বাড়িয়ে, এইটা একটা আসলে আমেরিকাতে বিশেষ করে সুদের হার বাড়ানোর পরেও একটা কমে এসেছিল, কিন্তু এখন যেহেতু আবার ট্রাম্প আবার একটা চাপ সৃষ্টি করছে যাতে সুদের হার কমানো হয়, যেটা আগেই বলছিলাম যে এই বছরই অন্তপক্ষে 2বার কমানো হতে পারে। তো একটা আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে হয়তো ইনফ্লেশন আবার বাড়বে।
সেই ভয়ে এখন অনেকে ডলারেই করছে যে ঠিক আছে ইনফ্লেশন বাড়লে কি হয়, মুদ্রার তো আসলে মানে মূল্য কমে যায়, টাকার ভ্যালু কমে যায়। আমার যদি 8% ইনফ্লেশন হয় তাহলে আমি ধরে নিব যে আগে 100 টাকা দিয়ে যেই জিনিসটা আমি কিনতে পারতাম এখন সেটা আমার 108 টাকা লাগতেছে। এক্স্যাক্টলি এবং সেটার ফলে হয় যে তখন চিন্তা করে যে ঠিক আছে আমি আর তাহলে টাকা রাখবো না, নগদ টাকা রাখবো না, আমি গোল্ড কিনবো। আচ্ছা, কারণ গোল্ডের তো ভ্যালুটা বাড়ে। হ্যাঁ, সো সেই কারণে একটাই হচ্ছে। আরেকটা বড় বিষয় সেটা হলো যে এটাও মানে ইন্টারেস্টিং ব্যাপার ট্রাম্পের সাথে সম্পর্কিত, সেটা হলো যে আপনি হয়তো খেয়াল করেছেন যে ট্রাম্প প্রায় হুমকি ধামকি দিচ্ছে ফেডারেল রিজার্ভকে, কেন্দ্রীয় ব্যাংকে। চেয়ারম্যান যে তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে উনি অনেকবারই ইঙ্গিত দিয়েছিলেন যে তাকে উনি পছন্দ করেন না। একজন গভর্নরকে ইনফ্যাক্ট স্যাক করা হয়েছিল, মানে ফেডের একজন গভর্নরকে। সেক্ষেত্রে আসলে ফেডারেল রিজার্ভের ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনভাবে কাজ করার যে ক্ষমতা, সেটা আসলে কতটা থাকবে সেটা নিয়েও আসলে একটা উদ্বেগ কিন্তু আছে আমেরিকাতে। সেটা কিন্তু আবার আরেকটা কারণ। সো কারণ যদি আসলে আপনি হিসেব করেন তাহলে কিন্তু আসলে শেষ নেই, বেশ কিছু কারণ আছে। এবং এই কারণগুলোর ফলে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, সেটা হলো যে শুধুমাত্র কি আসলে স্বর্ণের দাম বাড়ছে তা না, স্বর্ণের সাথে অন্য অন্য যে সমস্ত দামি ধাতু আছে, যেমন রূপা, প্লাটিনাম, প্যালাডিয়াম বলে একটা জিনিস আছে, একটা ধাতু আছে, এগুলোরও দাম বাড়ছে কিন্তু। কারণ এগুলোর সবাই এখন এগুলো কিনছে, কারণ এগুলোতে যদি কেউ হোল্ড করে বা এগুলো যদি কেউ কিনে রাখে তাহলে পরে তার লাভের সম্ভাবনা অনেক বেশি। তো আপনি এই যে বিভিন্ন কারণ বলছিলেন, তো এই কারণগুলোকে মাথায় রেখে নিশ্চয়ই বিনিয়োগকারীরা তার ভবিষ্যৎ রিটার্ন বা বিনিয়োগের চিন্তাও করছেন, যেখানে হয়তো অনেকের ধারণা যে স্বর্ণের দাম সামনে আরও বাড়তে পারে। এবং আমরা গতকালকেই একটা নিউজ দেখলাম, সেখানে দেখছি যে 2026 সাল শেষে প্রতি আউন্স স্বর্ণ $6,000 হয়ে যেতে, এবং এটা বলা হচ্ছে 2030 সালে গিয়ে $10,000 পর্যন্ত উঠতে পারে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের মানে আমাদের ভিতরের অবস্থা কেমন হবে বলে মনে করছেন? গোল্ডম্যান স্যাকসের একটা আমি দেখছিলাম একটা হিসেব, সেটা ওদের অবশ্যই হিসাবটা বোধহয় একটু রক্ষণশীল। তারা মনে করে যে 2026 সাল নাগাদ সোনার দাম হয়তো প্রতি আউন্স $4,900 পর্যন্ত উঠতে পারে, মানে $5,000 একটু কম। এখন মানে আসলে এটা ধারণার বাইরে হচ্ছে অনেক কিছুই। এই যে $4,000 উঠবে এই বছরই, এটা আসলে কেউ ধারণা করতে পারেনি, কিন্তু দাম বাড়ছে, দাম বাড়ছে, ব্যাপকভাবেই বাড়ছে। অন্য একটা হিসাব, যে আপনি যেহেতু বাংলাদেশের ব্যাপারটা আপনি একটা এখানে নিয়ে আসলেন, আমার কাছে একটা ছোট একটা দেখতে পাচ্ছি হিসাব, সেখানে বলছে যে 1997 সালের এটা জানুয়ারি মাসের একটা হিসাব। তখন বাংলাদেশে 10 গ্রাম সোনা, গিনি সোনার দাম ছিল $5,700। এক ভরির বোধহয় একটু কম, তাই তো? হ্যাঁ, আমরা এক ভরি জানি 11.664 গ্রামে এক ভরি। হ্যাঁ, সো তার মানে 10 গ্রামের দাম ছিল $5,700। এখন সেই সোনার দাম আমি যদি ভরি ধরি 2 লাখের উপরে হয়ে গেছে বোধহয়, 2,07,000 টাকা বা সামথিং। 10 গ্রামের দাম কত হবে, হয়তো 2 লাখ টাকার কাছাকাছি হয়ে গেছে। তার মানে 97 সাল থেকে শুরু করে আজকে 2025 সাল, কতটা দাম বেড়েছে, অনেক 4 গুণ। মানে আমরা যদি একটু তুলনা করি তাহলে খুব বোধহয় একটু বুঝতে সুবিধা হয়। ওই 97 সালের জানুয়ারি মাসে মোটা চালের প্রতি কেজি ছিল 10 টাকা 50 পয়সা, 10.5 টাকা। সেটা এখন 60 টাকা যদি আমি ধরি, 60, তার মানে হলো 6 গুণ বেড়েছে। কিন্তু সোনার দাম বেড়েছে অনেক বেশি। তখন ডলারের দাম ছিল 42 টাকা 50 পয়সা ওই সময়টায়। ডলার এখন 100, যদি আমি 120 টাকার উপরে ধরি, তার মানে হলো যে ডলারের দাম বেড়েছে 3 গুণ, অলমোস্ট 50 গুণের মতো বেড়ে গেছে। হ্যাঁ, সো ডলার যদি 3 গুণ বাড়ে, সেই তুলনায় স্বর্ণের দাম বেড়েছে অনেক বেশি। তো স্বাভাবিকভাবেই মানুষের আসলে বিনিয়োগ, মানে এটা যেমন বিদেশে করছে, আমি জানি না এটা দেশে করছে কিনা, কিন্তু দেশে যেটা একটা ব্যাপার থাকে, বাংলাদেশের মানুষের অনেকেই স্বর্ণ কেনেন সামাজিক কারণে, মানে স্বর্ণের একটা সামাজিক দিক আছে। আপনাকে করতে যাচ্ছিলাম যে এখন যেহেতু আমাদের স্বর্ণের ভরি 2 লাখ টাকা পার হয়ে গেছে এবং সামনে হয়তো বা আরও বেশি হবে, তো সেই ক্ষেত্রে আমরা সামাজিকভাবে যারা বিয়ে সহ অন্যান্য যে অনুষ্ঠানে স্বর্ণ দেওয়ার যে একটা প্রবণতা বা সামাজিক একটা কালচার, সেইখানে পরিবারগুলো এই খরচ কিভাবে বহন করবে? খুবই কঠিন হবে, যেটা বলছিলাম যে একটা সামাজিক দিক আছে। মানে স্বর্ণ শুধুমাত্র বিনিয়োগের কোনো মাধ্যম না। বাংলাদেশের মতো দেশে, বাংলাদেশ বা ভারতে, স্বর্ণ আসলে সামাজিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ
বিয়ে হোক অথবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান হোক, অনেক সময় বিয়ের বাইরেও ধরেন সামাজিক বিভিন্ন উৎসবে স্বর্ণের ব্যবহার আছে, মানুষজন সেটা কেনে। এখন যে দামটা বেড়েছে, আপনি যদি হিসাব করেন, যদি কোনো একটা বিয়েতে ইভেন 5 ভরি স্বর্ণের অলংকার দিতে হয় বা যদি এটা ব্যবহার করে, 10 লাখ টাকার উপরে তার খরচ, অন্তত 10 লাখ, 10 লাখ টাকার উপরে। কারণ আমরা যেটা আসলে আলোচনা করছি সেটা হলো যে সাধারণ সোনা, এর সাথে আপনার মেকিং চার্জ আছে, ভ্যাট আছে, অন্যান্য ট্যাক্স আছে, সো এটা বিশাল খরচের ব্যাপার। বাংলাদেশে কেন আসলে এতটা দাম বাড়ছে সেটা একটা বড় বিষয়, কারণ আমরা জানি যে বাংলাদেশের স্বর্ণের বাজারের সাথে আন্তর্জাতিক স্বর্ণের বাজারের খুব বেশি বোধহয় কানেকশন নেই। এখানে আমি যতটুকু ডেটা পেলাম তাতে করে আমরা দেখছি যে অফিসিয়ালি মানে বৈধভাবে বাংলাদেশে যে স্বর্ণ আমদানি করা, এইটা আসলে খুবই সামান্য। মানে আমরা 2022-23 অর্থ বছরের একটা ডেটা পাই, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ $6,70,000 স্বর্ণ আমদানি করেছে, অফিসিয়াল চ্যানেল। তো এইটার একটু ছোট্ট ইতিহাস আপনাকে বলে রাখি যে 2018 সালে যখন এই স্বর্ণকে লিগ্যালাইজ বা স্বর্ণের মার্কেটটাকে আরও বেশি স্বচ্ছ করার দাবি উঠলো, তখন সরকার একটা নীতিমালা করেছিল। সেই নীতিমালার আলোকে পরের বছরে প্রায় 19টা প্রতিষ্ঠানকে সরকার আমদানির জন্য লাইসেন্স দেয়। তো সেখান থেকে মাত্র 7টি প্রতিষ্ঠান সেই 2020 থেকে 2023 এই সময়ে আমদানিগুলো করেছে। আচ্ছা, তো পরিমাণটা খুবই সামান্য। তার মানে অফিসিয়াল আমদানি আসলে ওই অর্থে বা প্রাতিষ্ঠানিকভাবে যে আমদানি ওই অর্থে, তাহলে যদি প্রাতিষ্ঠানিকভাবে আমদানি কম হয়, বাংলাদেশের স্বর্ণের ব্যবহারটা কেমন? অফিসিয়াল তথ্য আসলে ওই অর্থে নাই। তো বিভিন্ন গণমাধ্যমে যে খবর উঠে আসছে তাতে করে আমরা দেখি যে বছরে স্বর্ণের চাহিদা 20 থেকে 40 টনের মতো। তো অনেক অনেক চাহিদা। ধরলাম যদি এই স্বর্ণের একটা বড় অংশই দেশের মধ্যে যে পুরনো যে স্বর্ণটা আছে সেটাই হয়তো আবার নতুন করে রিসাইকেল করে, ওখানেও বলা আছে যে রিসাইকেল যে স্বর্ণটা, এই যে 20 থেকে 40 টনের কথা যে বলা হচ্ছে, এখানে 20% স্বর্ণ হচ্ছে রিসাইকেল স্বর্ণ, তো বাকিটা 80%ই বলা হচ্ছে যে নিউ গোল্ড। তার মানে এটা যে বাংলাদেশে আসছে, বিভিন্নভাবে আসছে, এবং সেই কারণেই হয়তো তার সাথে একটা আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হয়ে গেছে, যদিও হয়তো সেটা আনঅফিসিয়াল চ্যানেলে আসছে। কিন্তু আরেকটা অফিসিয়াল চ্যানেল আছে যেটা আপনি হয়তো জানেন, যে ব্যাগেজ রুলস বলা হয়, যে আমাদের যারা বিদেশে থাকেন তারা যখন দেশে ফেরেন অনেকে নিয়ে আসেন, তারা হাতে করে কিছু স্বর্ণ নিয়ে আসতে পারেন ব্যাগে করে। কিন্তু সেটাও কিন্তু আপনার গত অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছর থেকে সেটা কিন্তু বেশ কড়াকড়ি করা হয়েছে। এবং আগে যেরকম আপনি প্রতিবার আসার সময় একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে আসতে পারতেন, এখন আপনি একবারই একটা নির্দিষ্ট পরিমাণ বলতে আপনি যেটা বোঝানো হচ্ছে যে 10 ভরি ওজনের আপনি একটি সোনার বার, মানে খাঁটি স্বর্ণ যেটাকে বলা হয়, সেটা আপনি নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে আনতে পারবেন। আর এর সাথে আপনি গয়না নিয়ে আসতে পারবেন, সেটা সর্বোচ্চ 100 গ্রাম একবারের জন্য। তাও তো বোধহয় খুব বেশি আমদানি হয় না, মানে বাংলাদেশে এই তথ্য বলে যে খুব কম, পরিমাণটা খুবই কম। যেভাবে হোক না কেন, বাংলাদেশের সাথে আন্তর্জাতিক মানে স্বর্ণবাজারের একটা হয়তো সম্পর্ক তৈরি হয়েছে, এবং সেটা হয়তো মানে মূলত আসলে হয়তো একটা ইলিগাল চ্যানেল, এটা একটা ইয়ে হতে পারে আর কি। বাংলাদেশে যেটা বলছিলাম যে এখানে সোনার যে ব্যবহার যেটা হচ্ছে, সেটা যেমন সামাজিকভাবে একটা মানে সমস্যা তৈরি করছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বোধহয় কিছু স্বর্ণ ইয়ে করে, রিজার্ভ রাখে, এবং সে তার নিজের কাছে হয়তো এই অংশটা খুবই কম রাখে। বেশিরভাগ অংশই আমরা যতদূর জানি তার যে বার্ষিক প্রতিবেদন সেখানে উল্লেখ করা আছে, তার বড় অংশই ব্যাংক অফ ইংল্যান্ডে জমা থাকে, এবং সেখান থেকে যদি সে গেইন করে স্বর্ণের দাম বাড়ার কারণে, তাহলে সে কত টাকা লাভ করলো সেটা সে তার হিসেবে ওটা আবার অন্তর্ভুক্ত করে। এটা প্রতি বছর তার বার্ষিক প্রতিবেদনে দেয়া থাকে। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে স্বর্ণ আসলে পৃথিবীর অনেক দেশই তারা হোল্ড করে, বা কেন্দ্রীয় ব্যাংক বিশেষ করে তারা এটা রিজার্ভ হিসাবে রাখে। আপনি বাংলাদেশের কথা বললেন, কিন্তু বাংলাদেশ বোধহয় মানে যারা সবচেয়ে বেশি গোল্ড হোল্ড করে বা তারা রিজার্ভ হিসাবে রাখে, বাংলাদেশ বোধহয় সেই তালিকায় হয়তো অনেক পরের দিকে হবে। মানে আমি একটা হিসেব দেখছিলাম, সবচেয়ে বেশি আসলে গোল্ড স্বর্ণ হোল্ড করে হলো আমেরিকা, এবং এই পরিমাণটা 8,000 টনের উপরে। তাদের হাতে সবচেয়ে বেশি সোনা আছে এখন এই মুহূর্তে।
জার্মানি, তারপরে ইতালি, ফ্রান্স, রাশিয়া, চায়না। কিন্তু যখন আমরা স্বর্ণের কথা ভাবি আমরা অনেক সময় দেখি যে কারণ এটা একটা দেখারও তো বিষয়, অনেকে গোল্ড যখন অলংকার এগুলো করে আমাদের চোখে ভাসে ইন্ডিয়ায় হয়তো বিয়েতে দেখেছেন যে প্রচুর স্বর্ণ এটা ব্যবহার করে। ভারতের অবস্থান ওই তালিকায় মাত্র 8 নম্বরে। সো ভারত খুব বেশি আসলে স্বর্ণ হোল্ড করে না। স্বর্ণকে সম্পদ হিসেবে ব্যবহার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে হচ্ছে। এটা হ্যাঁ, সম্পদ হিসাবে সবচেয়ে বেশি তারা ব্যবহার করে। এবং স্বর্ণকে আসলে সবচেয়ে বেশি মানে স্বর্ণের যদি আপনি ব্যবহার দেখেন তাহলে কিন্তু আসলে এটা সম্পদ হিসাবে সবচেয়ে বেশি ব্যবহার হয়, মানে সম্পদের প্রোটেকশন, ওয়েলথ প্রোটেকশন, যেটাকে আসলে একটা সম্পদ এবং এই যে আসলে কেনা বেচার যে একটা মানে বিষয়, সেটা আসলে সবচেয়ে বেশি স্বর্ণকে সেইভাবেই এটা ব্যবহার করা হয়। জুয়েলারি সেকেন্ড পজিশনে, মানে অলংকার হিসাবে স্বর্ণকে ব্যবহার করার বিষয়টা হলো সেকেন্ড পজিশনে জুয়েলারি হিসাবে। থার্ড হলো ইলেকট্রনিক্স পণ্যতে, রাইট? অনেক ইলেকট্রনিক্স পণ্যতে কিন্তু আসলে স্বর্ণ ব্যবহার হচ্ছে, এখানে স্বর্ণ ব্যবহার করা হয়। স্বর্ণ তার ব্যাটারির সাথে যে সংযোগটা মোবাইল সেটের, সেই সংযোগের অংশ কিন্তু স্বর্ণ ব্যবহার করা হয়। এছাড়াও আরও বিভিন্ন কম্পিউটার বলেন, টেলিভিশন, মানে ইলেকট্রনিক্স অনেক ধরনের পণ্যতে ব্যবহার করে। 4 নম্বরে খুব ইন্টারেস্টিং, স্পেস এক্সপ্লোরেশনে এটা আসলে স্বর্ণ ব্যবহার করা হয়। স্যাটেলাইট যেগুলো আছে না, উপগ্রহ যেগুলো পাঠানো হয় আর কি, সেগুলো কিন্তু আসলে স্বর্ণ ব্যবহার করা হয়। মানে পঞ্চমীটা খুবই ইন্টারেস্টিং, সেটা হলো যে ঔষধে স্বর্ণের একটা ব্যবহার আছে ভালো, হ্যাঁ, এবং প্রচুর স্বর্ণ সেখানে ব্যবহার করা হয়। হয়তো মানে সম্পদ হিসাবে যা ব্যবহার করা হয় তার তুলনায় খুবই সামান্য, কিন্তু ঔষধেও আসলে এটা ব্যবহার করা হয়। সো স্বর্ণের আসলে নানা রকম ব্যবহার আছে। এবং এই যে দাম যে বাড়ছে ব্যাপকভাবে, হয়তো তার একটা ইম্প্যাক্ট আসলে সব কিছুতেই দেখা যায়। সেক্ষেত্রে মানে আমরা যদি আবার একটু দেশের দিকে ফিরে আসি, যে আন্তর্জাতিক বাজারের সাথে যে মূল্য এবং বাংলাদেশে যে খুব ফ্রিকুয়েন্টলি এবং সকাল বিকাল এই মূল্য সমন্বয় করা হয়, আমরা দেখছি ইদানিং খুবই ঘন করা হচ্ছে। ব্যবসায়ীরা যেটা দাবি করে থাকেন যে আন্তর্জাতিক বাজারের সাথে দেশের বাজারে যদি সমন্বয় না হয় তাহলে আমার দেশ থেকে স্বর্ণ পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা যে ডেটা পাচ্ছি বা এখন পর্যন্ত যা দেখি তাতে করে আন্তর্জাতিক বাজারে যেটা বলা হয়, কিন্তু আমি যে নিত্যপণ্যের একটা উদাহরণ দিই, খুব স্বাভাবিক উদাহরণ, যে চিনি অথবা সয়াবিন তেল আমি যদি বলি, এটা আমার ফ্রিকুয়েন্টলি প্রতি মাসেই আমার আমদানি করতে হয় আমার দেশের চাহিদা পূরণের জন্য। তো সেই আমদানির ক্ষেত্রে যদি বিশ্ববাজারে দাম বাড়ে, আমার দেশের বাজারেও সেটা দ্রুত সমন্বয় হয়, যেহেতু আমি সরাসরি এটা বিদেশ থেকে নিয়ে আসি। বাট স্বর্ণের ক্ষেত্রে দেখছি যে আমরা ওইভাবে আসলে আনছি না। তার মানে স্বর্ণর যে চাহিদা আছে, আমার অভ্যন্তরীণ চাহিদা, সেটা নিশ্চয়ই অন্য কোনো একভাবে পূরণ হয়, যেটা হয়তো সরাসরি আন্তর্জাতিক স্বর্ণের বাজারের সাথে, যে বৈধ বাজার, সে বাজারের সাথে হয়তো সম্পর্কযুক্ত না। তাহলে আমার দেশে এত ঘন সমন্বয় কেন হচ্ছে? এর কারণ হলো যে বাংলাদেশে তো আপনি জানেন যে বাংলাদেশে কোনো সোনার খনি নাই। যদি সোনার খনি না থাকে তার মানে সোনার চাহিদা যেটা, এটা কোনো না কোনোভাবে এটা পূরণ করা হচ্ছে। আমরা পরিষ্কার দেখি, প্রায় ধরা পড়ে এয়ারপোর্টে মানে বিদেশ থেকে সোনা চোরাচালান করে আমদানি করা হচ্ছে, এবং সেই পরিমাণ কিন্তু অনেক, মাঝে মধ্যেই বেশ বড় বড় চালান আসলে ধরা পড়ে। এই স্বর্ণের একটা বড় অংশ আবার চলে যায় হলো, যেটা মানে বিভিন্ন মানে সূত্র থেকে যেটা জানা যায় যে এর একটা বড় অংশ চলে যায় ভারতে। মানে ভারতের যে, কারণ ভারতেও আসলে সোনার বিপুল চাহিদা আছে, ওখানকার সামাজিক বিভিন্ন বিয়ে টিয়েতে প্রচুর সোনা ব্যবহার হয়। তার মানে হলো যে এর একটা অংশ এখান থেকে যায় বলে এটা বলছেন বিভিন্ন সূত্রে, আসলে আমরা এটা জানি। মানে এই ক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্স, আমি ব্যবসায়ীদের সাথে যত কথা বলেছি স্বর্ণ নিয়ে কাজ করার সময়, তারা কিন্তু বরাবরই বিষয়টা অস্বীকার করেছেন। তারা বলেছেন যে না, আপনারা যে ইললিগ্যাল মার্কেটের কথা বলেন, একটা সম্পর্ক থাকতে পারে, এটা তারা কখনোই স্বীকার করেন না। তারা এটা স্বীকার করুক আর না করুক সেটা হতো, কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি যে সীমান্তে ধরা পড়ছে স্বর্ণ, সীমান্তে চোরাচালানোর সময় স্বর্ণ ধরা পড়ছে। হ্যাঁ, সো তার মানে হলো আসলে একটা আদান প্রদান এখানে আছে। হ্যাঁ, সো আসে মানে যায় হয়তো স্বর্ণ হয়তো যাচ্ছে, মানে আসে হয়তো অন্য কোনো কিছু। আমরা জানি যে এখানে প্রচুর মাদক দ্রব্য আসে ভারত থেকে, তার মানে একটা লেনদেন এখানে হয়। কিন্তু স্বর্ণের একটা এটা মানে এই দেশ থেকে অনেক স্বর্ণ যায়, মানে বাংলাদেশে ইল্লিগালি আসে এবং আবার ইল্লিগাল পথেই চলে যায়, এটা মোটামুটি এটা সবাই জানে। কিন্তু একই সাথে দেশের যে চাহিদা আছে, আপনি যেটা বললেন একটা বড় ফিগার, 20 থেকে 40 টন
যদি প্রতি বছর ব্যবহার হয়, এখানে দরকার হয়, চাহিদা থাকে, এত সোনা তো আমাদের এখানে কোনো সোনার খনি নাই, তার মানে হলো যে এটা কোনো না কোনোভাবে এটা মানে কিন্তু এটা ইন্টারেস্টিং পূরণ বিষয় হচ্ছে। যে সরকার তো অলরেডি 19টা কোম্পানিকে অনুমোদন দিয়েছেন এবং সেটা 2019 সালে। তারা তো চাইলে আসলে আমদানি করতে পারেন বৈধ পথে, তারা কেন মানে আমদানি করতে আগ্রহী হচ্ছেন না? তাহলে কি ধরে নিব যে অবৈধ পথে এখানে বেশি স্বর্ণ আসে, যে কারণে তারা বৈধ পথে স্বর্ণ আনলে হয়তো বাজারে টিকতে পারবেন না, এরকম? সেটা হতে পারে হয়তো। আমার মনে হয় যে এই ব্যাপারটা এটা নিয়ে একটা তদন্ত করার হয়তো একটা ব্যাপার থাকতে পারে। বিশেষ করে যারা কর্তৃপক্ষ আছেন তারা যদি এই ব্যাপারটা খতিয়ে দেখেন যে আসলে সমস্যাটা কোথায়। কারণ যদি একটা বিজনেস যদি বৈধ হয় তাহলে পরে সরকার এখান থেকে করও একটা ভালো পেতে পারে, ট্যাক্স পেতে পারে। সো যদি কোনো সমস্যা থাকে এবং গোল্ড যেহেতু আসলে মানুষের চাহিদা আছে, তাহলে এই ব্যবসাটায় কোথায় সমস্যা আছে সেটা খুঁজে বের করে যদি এই সমস্যাগুলো দূর করা যায়, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে সেটা। আমরা আশা করব যে স্বর্ণের বাজারে যে স্বচ্ছতার কথা আমরা শুনে আসছি এবং রাজস্ব বোর্ড সরকার থেকে যেটা বলা হচ্ছে, এটা আগামীতে নিশ্চিত হবে এবং ক্রেতা হিসেবে যারা স্বর্ণ কিনছেন তারা যৌক্তিক এবং একটি অ্যাফোর্ডেবল প্রাইসে তারা স্বর্ণ কিনতে পারবেন, এটাই আমরা আশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।